পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার ১.৫ মাসের মধ্যেই তাদের সরকার পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট পেশ করলো। এই বাজেট দেখে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এই বাজেটে একটা সুদূরপ্রসারী ভবিষ্যৎ বা একটা সার্বিক উন্নয়নের পথ প্রশস্ত হতে দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে বলে রাখি যে বিগত ১৫ বছরে তৃণমূল সরকারের যে বাজেট, সেই সমস্ত বাজেট তো আমরা দেখেছি। সেই সমস্ত বাজেটের অনেক সমালোচনা হয়েছে, বলা যায় এক প্রকার দিশাহীন বাজেট। সেই বাজেটে কোনো সুদূরপ্রসারী চিন্তাভাবনা ছিল না। সেই তুলনায় বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে ১.৫ মাসের মধ্যেই যে একটা দূরদৃষ্টিসম্পন্ন বাজেট পেশ করলো, সেটা নিঃসন্দেহে চমকপ্রদ এবং এতে বিজেপি সরকার অবশ্যই প্রশংসার যোগ্য। বিশেষ করে স্বপন দাশগুপ্ত, বর্তমান রাজ্যের অর্থমন্ত্রী, তিনি অবশ্যই এই বাজেট সম্পর্কে অবশ্যই প্রশংসার যোগ্য। তৃণমূল নেতামন্ত্রীরা নিশ্চয়ই এই বাজেট দেখেছে এবং তাদের দেখা উচিত যে অ্যাকচুয়ালি বাজেট কীভাবে তৈরি করতে হয়, বাজেট কীরকম হওয়া উচিত একটা রাজ্যে। তৃণমূল নেতামন্ত্রীরা যারা বিগত ১৫ বছর ধরে ক্ষমতায় ছিল, তারা যে বাজেট পেশ করেছে, আর গতকালকে যে বিজেপির রাজ্য সরকার ১.৫ মাসের মধ্যে যে বাজেট পেশ করলো, সেই বাজেটের মধ্যে আকাশ পাতাল ফারাক। কতটা সুদূরপ্রসারী, কতটা দূরদৃষ্টিসম্পন্ন বাজেট। বিশেষ করে উত্তরবঙ্গকে বঞ্চিত বলে এতদিন যে রাখা হয়েছিল, সেই বঞ্চিত তকমা এবার হয়তো ঘুষতে চলেছে। কারণ উত্তরবঙ্গে ঢালাও উন্নয়নের জন্য এত বিপুল পরিমাণে খরচ এবং এত বিপুল পরিমাণে বাজেট বরাদ্দ করা হয়েছে, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার এবং সে নিয়ে আর বিতর্কের কোনো জায়গা নেই। এখন উত্তরবঙ্গবাসী আর বলবে না যে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। নিঃসন্দেহে উত্তরবঙ্গের জন্য এক অভাবনীয় বাজেট ঘোষণা করা হয়েছে। তো চলুন বাজেটে ঠিক কী কী বিষয় তুলে ধরা হলো বা পেশ করা হলো সেগুলো একটু আলোচনা করি। যদিও আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে বাজেট বা অলরেডি দেখে নিয়েছেন, তারপরেও বলবো যে বিশেষ যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। বিশেষ করে ডিএ, রাজ্য সরকারি কর্মচারীদের যে এতদিনের আন্দোলন এবং সেই আন্দোলনের ফলস্বরূপ কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ঘোষণা করেছে। নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিল কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে। যদিও এই বাজেটে 20% ডিএর ঘোষণা করেছে, মানে আগের 18% এবং এখন 20%, অর্থাৎ মোট 38% ডিএ দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের। যদিও সেটা কেন্দ্রীয় হারে নয়, কিন্তু একইবারে তো দেওয়া সম্ভব নয়, যেহেতু রাজ্যের কোষাগার এখন অনেকটা সংকটের মধ্যে আছে এবং বিগত সরকারের যে বিপুল পরিমাণ ঋণ, সেই ঋণের বোঝা, সেই ঋণ মেটাতে গিয়ে সুতরাং কোষাগারে একটু ঘাটতি বা টান দেখা দিয়েছে। ফলে 20% আপাতত ঘোষণা করেছে। টোটাল 38% ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আপাতত খুশি থাকতে হবে এবং ভবিষ্যতে আরও ডিএ দেওয়া হবে এবং ডিএ বাড়ানো হবে পরের বাজেটে, এটাও ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং 7ম পে কমিশন খুব শীঘ্রই চালু করবে। এরপরে 8ম পে কমিশন নিয়েও চিন্তাভাবনা করবে বলে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। এর পাশাপাশি প্যারা টিচারদের ৫,০০০ টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে এবং অঙ্গনওয়াড়ি কর্মচারী, আইসিডিএস কর্মচারী, এদের ৫,০০০ টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। সিভিক পুলিশদের ২,০০০ টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। গ্রিন পুলিশদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। ভিলেজ পুলিশ যেগুলোকে বলা হচ্ছে, তাদের বেতন বৃদ্ধি ২,০০০ টাকা বাড়ানোর কথা বলা হয়েছে। বিধবা ভাতা, বয়স্ক ভাতাদের ৫০০ টাকা বৃদ্ধির কথা বলা হয়েছে। পাশাপাশি আদিবাসীরা বিশেষ খাদ্য প্যাকেজ পাবে বলে ঘোষণা করা হয়েছে। এছাড়াও মিড ডে মিলে যে পড়ুয়ারা আগে ৬.৩০ টাকা পেত, এবার সেটা বেড়ে ১০ টাকা করা হয়েছে মিড ডে মিল পিছু। ফলে আরও সুস্বাদু এবং ভালো খাবার পাবে বলে আশা করা যায়। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক ৫,০০০ টাকা ভাতা প্রদানেরও উল্লেখ করা হয়েছে এই বাজেটে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য হলো, বর্তমান রাজ্যে যেহেতু বেকারত্ব বা বেকারের সংখ্যা অত্যাধিক বেড়ে চলেছে, সেজন্য রাজ্য সরকার ১ লক্ষ সরকারি কর্মচারী নিয়োগের কথা ঘোষণা করেছে। এবং এখানে বিশেষ উল্লেখযোগ্য হলো 33% মহিলাদের জন্য রিজার্ভেশনের কথা বলা হয়েছে। মানে এক্সিস্টিং যে রিজার্ভেশন আছে তার মধ্যে থেকেই 33%, এটা মনে রাখতে হবে। এটা নিয়ে অনেকেই অনেক রকমের বিতর্ক চলছে বা জিনিসটা বুঝে উঠতে পারছে না, কিন্তু আসলে কথাটা হলো যে এক্সিস্টিং যে রিজার্ভেশনগুলো আছে তার মধ্যেই 33% মহিলাদের দেওয়া হবে। মানে রিজার্ভেশন বলা যায় 45% আছে, ওবিসি, এসসি, এসটি সমস্ত কিছু মিলে, ইডব্লিউএস মিলে 45% টোটাল রিজার্ভেশন ওদের। এবার ওদের মধ্যে থেকেই 33% মহিলারা পাবে। এবং যে জেনারেল ক্যাটাগরি, যেটা আনরিজার্ভ ক্যাটাগরি, তাদের যে 55% আছে তার মধ্যে থেকেই 33% মহিলাদের। এক্ষেত্রে উল্লেখযোগ্য হলো যে জেনারেল ক্যাটাগরির যে যুবকরা, বেকার যুবকরা, তাদের কিন্তু একটু কম্পিটিশন বেড়ে গেল এবং তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা একটু হলেও কমে গেল। কারণ এত কম্পিটিশনের বাজারে কিভাবে কম্পিটিশন করবে, যেখানে 33% আবার মহিলাদের দিয়ে দেওয়া হবে। ফলে বেকার যুবক, জেনারেল ক্যাটাগরির যে যুবকরা, তাদের জন্য একটু কঠিন হয়ে গেল চাকরি পাওয়াটা বা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে। এর পাশাপাশি পুলিশে 20,000 নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে গতকালকের বাজেটে।
যেটা নিঃসন্দেহে এই বেকারত্বের সময়ে খুব ভালো দিক। পাশাপাশি এমএলএ ফান্ড 70 লক্ষ থেকে 1 কোটি টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে বলা যায় এমএলএরা তাদের এলাকায় নির্দিষ্ট বিধানসভা এলাকায় আরও বেশি উন্নয়ন করতে পারবে বলে আশা করাই যায়। এর পাশাপাশি 5টি নতুন জেলা ঘোষণা করা হয়েছে, যেমন কলকাতা পূর্ণাঙ্গ জেলা হিসেবে কলকাতা, সুন্দরবন, জঙ্গিপুর, বসিরহাট ও আরামবাগ এই 5টি জেলা ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি 9টি নতুন পুরসভা রাজ্যে পেতে চলেছে। কি 9টা? যেমন শিব মন্দির, মানে আমাদের শিলিগুড়ির শিব মন্দির, বেলদা, বাগনান, জয়গা, আলিপুরদুয়ারের জয়গা, কোলাঘাট, কামারপুকুর এবং টুঙ্গিদিঘি এই 9টা পৌরসভাকে ঘোষণা করা হয়েছে। এবার আসি উত্তরবঙ্গ প্রসঙ্গে। বিশেষ করে উত্তরবঙ্গে বিপুল পরিমাণে দুহাত ভরে দিয়েছেন শুভেন্দু অধিকারী ও রাজ্য সরকার। প্রথমত সবচেয়ে উল্লেখ্য হলো উত্তরবঙ্গে এইমস তৈরি করা হবে, এই বাজেটে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ক্যান্সার হসপিটাল তৈরি করা হবে, বাজেটে ঘোষণা করা হয়েছে। এছাড়াও মেডিকেল কলেজ তৈরি করা হবে আলিপুরদুয়ারে, দক্ষিণ দিনাজপুরে, কালিম্পংয়ে, তুফানগঞ্জ ও কালিয়াচকে মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হবে। আরও উল্লেখযোগ্য হলো শিলিগুড়ি জলপাইগুড়ি মেট্রো রেল পরিকল্পনার কথা এই বাজেটে ঘোষণা করা হয়েছে। এছাড়াও মেট্রো রেল ঘোষণা করা হয়েছে, দুর্গাপুর ও আসানসোলের মধ্যে মেট্রো রেল চালু করা হবে বলে এই বাজেটে ঘোষণা করা হয়েছে। শিলিগুড়িতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করা হবে বলে ঘোষণা করা হয়েছে। আইআইটি, আইএএম হবে বলে উল্লেখ করা হয়েছে এই বাজেটে। পাশাপাশি মালদা ও বালুরঘাটে এয়ারপোর্ট তৈরি করা হবে বলে এই বাজেটে উল্লেখ করা হয়েছে। যে এয়ারপোর্ট ভাঙরে হওয়ার কথা ছিল, সেটা জমি জটের কারণে সেখানকার সাধারণ চাষিরা জমি দেবে না বলে এবারে এয়ারপোর্ট তৈরি করা হবে বালুরঘাট বা মালদার মতো জায়গায়, এই বাজেটে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিলিগুড়িতে কমিউনিটি প্রসেসিং সেন্টার তৈরি করা হবে বলে ঘোষণা করা হয়েছে এবং চা শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রস্থান যোজনা চালু করার কথা বলা হয়েছে। আরও উল্লেখযোগ্য হলো যে ঘাটাল মাস্টার প্ল্যান, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেবকে কিছুদিন আগেই বলেছিল যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ করবে বা ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দেবে, সেটাকে উল্লেখ করা হয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বাজেটে দেখলাম 1200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নিঃসন্দেহে এটা খুব ভালো দিক। হ্যাঁ, এখানে বলা যায় যে দেবে নাই বা কেন, যেখানে আমরা দেখেছি যে এখন তৃণমূলের যে বিক্ষুব্ধ দল, সেই বিক্ষুব্ধ দলের তালিকায় দেবও নাম লিখিয়েছেন। ফলে দেবের সাপোর্ট এখন অবশ্যই এনডিএতে যাবে। ফলে দেবের যে একটা স্বপ্ন ছিল ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা, সেটাকে বাস্তবায়ন করতে চাইবে অবশ্যই বিজেপি সরকার বা এনডিএ সরকার, কারণ তাদের সমর্থন যেহেতু একজন এমপির থেকে পাবে। ফলে তার এমপির দাবি দেওয়ার ভিত্তিতে ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করা অবশ্যই যুক্তিসঙ্গতই বলা যায়। এখানে কোনো সমালোচনা করার জায়গা নেই। যদি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বা ঘাটাল মাস্টার প্ল্যানকে যদি বাস্তবায়িত করতে পারে রাজ্য এবং কেন্দ্র অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার, তাহলে দেব কেনই বা সাপোর্ট করবে না? অবশ্যই এখানে প্রশংসার যোগ্য। আলটিমেটলি সাধারণ মানুষের সুবিধা হওয়া উচিত, উন্নয়ন হওয়া উচিত। উন্নয়নের জন্য যেটা করতে হয় সেটাই করা উচিত এবং দেব অর্থাৎ দীপক অধিকারী এমপি হয়ে সেটাই করতে চলেছে। পাশাপাশি গিগ কর্মীদের জন্য বিনামূল্যে পানীয় জল এবং মোবাইল রিচার্জের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। প্রাণীবন্ধু, প্রাণী মৈত্রী এই সমস্ত কর্মীদের জন্য 2000 টাকা বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে এবং এআই কর্মীদের জন্যও 2000 টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এবং স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বাস কর্মীদের জন্য বেতন বৃদ্ধি করে 16,000 টাকা ঘোষণা করা হয়েছে এই বাজেটে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে কিছুদিন আগেই জলপাইগুড়িতে একটা মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটেছে। সেখানে একটি সরকারি বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মেরে দেয়। সেখানে 6 জন মানুষের মৃত্যু ঘটেছে এবং অনেকে আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি আছে। এখানে বিভিন্ন অভিযোগ উঠেছিল সরকারি বাস কর্মীদের বিরুদ্ধে, ড্রাইভারদের বিরুদ্ধে। ফলে এখানে বাজেটে সরকারি বাস ড্রাইভারদের বেতন বৃদ্ধি করে 16,000 টাকা অবশ্যই মানে একটা উল্লেখের দাবি রাখে। পাশাপাশি মহিলাদের জন্য বিপুল পরিমাণ টাকা অন্নপূর্ণা ভাণ্ডারের খাতে বরাদ্দ করা হয়েছে। কিন্তু যেটা পুরুষদের বা যুবকদের দেওয়া হবে, মানে যুবশক্তি যেটাকে বলা হচ্ছে ভরসা কর্মসূচি, সেই ভরসা কর্মসূচির আন্ডারে যুবকদের 3,000 টাকা করে, গ্র্যাজুয়েট যুবকদের মানে বেকার যারা, তাদেরকে 3,000 টাকা করে দেওয়া হবে এবং যারা আন্ডার গ্র্যাজুয়েট তাদেরকে 2,000 টাকা করে দেওয়া হবে বলে বাজেটে বরাদ্দ করা হয়েছে। এটা চালু করা হবে অক্টোবর মাস থেকে। এখানে উল্লেখযোগ্য হলো যে এই টাকা কিন্তু সবাই পাবে না। যেই ফ্যামিলিতে 1 লাখ টাকার বেশি ইনকাম তারা পাবে না, মানে মাসে 1 লাখ টাকা। অনেকে এখানে গুলিয়ে ফেলে যে বছরে 1 লাখ টাকা, না সেটা নয়। মাসে 1 লাখ টাকার বেশি ইনকাম যদি কোনো ফ্যামিলিতে থেকে থাকে, সেই ফ্যামিলির বেকার যুবকরা পাবে না। কারণ যেই ফ্যামিলিতে মাসে 1 লাখ টাকার বেশি ইনকাম, সেই ফ্যামিলিতে বেকার থাকাটা মানে সে কোনো একজন যুবক বা মেম্বার যদি বেকার থেকেও থাকে, তাতেও সেই ফ্যামিলির অচলাবস্থা বা অর্থ সংকট দেখা দেওয়ার কথা নয়। তারা সচ্ছল ফ্যামিলি বলা যায়।
সুতরাং তাদেরকে এই টাকা দেওয়া হবে না। অবশ্যই এটা যুক্তিসঙ্গত, এটাকে অবশ্যই সাপোর্ট করা উচিত। মানে দূরদর্শিতা আছে স্বপন দাশগুপ্ত বা বর্তমান বিজেপি সরকারের, অবশ্যই এটা প্রশংসার যোগ্য। তাই জন্যই এরকম একটা প্রকল্প বা এরকম একটা নিয়ম চালু করেছে। পাশাপাশি সাংস্কৃতিক ভাষা এবং রাজবংশী ভাষাকে মান্যতা দিয়ে 50 কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছে এই সমস্ত ভাষা চর্চা ও সংস্কৃতি চর্চার জন্য। এখানে উল্লেখযোগ্য হলো যে বর্তমানে আমরা জানি পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা অন্যতম বিখ্যাত বিশ্ববিদ্যালয়, ভারতবর্ষের, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যেই একটা অন্যতম এমিনেন্ট ইউনিভার্সিটি বলা যায়। এই ইউনিভার্সিটিতে কেন্দ্র সরকারের অর্থাৎ ভারত সরকারের 1000 কোটি টাকা এবং রাজ্য সরকারের 200 কোটি টাকা, টোটাল 1200 কোটি টাকা অর্থ ব্যয়ে আগামী 5 বছরের মধ্যে ইনস্টিটিউট অফ এক্সিলেন্সি তৈরি করার লক্ষ্যে কাজ করবে। এই টাকাটা এটা বরাদ্দ করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য। অবশ্যই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার জন্য। যে বিশ্ববিদ্যালয় নিয়ে এত বিতর্ক হয়, সেই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য যে রাজ্য কেন্দ্র সরকার পাশে আছে, ইনস্টিটিউট অফ এক্সিলেন্সি গড়ার লক্ষ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে এত টাকা বরাদ্দ করা হচ্ছে বাজেটে, অবশ্যই ধন্যবাদ জানানো বা প্রশংসার দাবি রাখে রাজ্য সরকার। এছাড়াও আরও অনেক ধরনের প্রকল্প, অনেক ধরনের বাজেট ঘোষণা করা হয়েছে, অনেক কিছু বিষয়ে বাজেট বরাদ্দ করা হয়েছে। সবগুলা আমি উল্লেখ করছি না, আপনারা এতক্ষণ দেখেই নিয়েছেন যেহেতু গতকালকের বাজেট। তবুও বলে রাখি যে এই বাজেট কিন্তু যতটা না রাজ্য বাজেট, তার চেয়েও বলা যায় কেন্দ্রীয় বাজেট, কারণ আমরা স্পষ্ট এই বাজেটে কেন্দ্র সরকারের পরিকল্পনা দেখতে পাচ্ছি। অবশ্যই এটা একটা ভালো দিক। কারণটা হচ্ছে যে যখন কোনো রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হয়, সেই ডবল ইঞ্জিন সরকার কিন্তু কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সেম সরকারি বা সেম রাজনৈতিক দলই ক্ষমতা যেহেতু দখল করে আছে, ফলে কেন্দ্র থেকে যে বরাদ্দ আসবে, আর্থিক সহায়তা আসবে এবং রাজ্যের উন্নয়নে সেটা কাজে লাগবে, সেই দিকটা স্পষ্ট এই বাজেটে। কারণ এই বাজেট রাজ্য সরকারের যতটা না পরিকল্পনা, তার চেয়েও বেশি কেন্দ্র সরকারের পরিকল্পনা উল্লেখযোগ্য। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে কেন্দ্রমন্ত্রীরা বা কেন্দ্র সরকার বিভিন্ন সময় পশ্চিমবঙ্গকে মডেল তৈরি করার লক্ষ্যে বা পশ্চিমবঙ্গকে একটা উন্নয়নের বা শিল্পের হাব তৈরি করার লক্ষ্যে বিভিন্ন রকম পরিকল্পনা ঘোষণা করেছে এবং এই বাজেটে তার সম্পূর্ণ আমরা রূপ দেখতে পেলাম বা একটা রূপরেখা আমরা দেখতে পেলাম, ভবিষ্যৎ একটা পরিকল্পনা দেখতে পেলাম। এটা প্রশংসার দাবি রাখে। হ্যাঁ, যদিও সমস্ত দিক থেকে সবাইকে খুশি করা যায় না, 100 থেকে 100% মানুষকে খুশি করা যায় না, এখনও কিছু কিছু দিক সমালোচনার দাবি রাখে। যেমনটা হচ্ছে সংখ্যালঘু উন্নয়নের বাজেট কমিয়ে দেওয়া হয়েছে, সংখ্যালঘু মাদ্রাসা উন্নয়নের বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। কারণটা হলো যে এই বাজেটে নাকি সংখ্যালঘুরা বিভিন্ন রকম টাকা সংখ্যালঘুদের উন্নয়নে না গিয়ে বিভিন্ন খাতে ব্যয় হয়ে যায় বা বিভিন্ন জায়গায় টাকা মেরে দেওয়া হয়। যাই হোক, যদিও সংখ্যালঘুদের উন্নয়নের যদি বাজেট কমিয়ে দেওয়া হয়, সেটা একটা সমালোচনার জায়গা তো বটেই, কিন্তু যে টাকাটা বরাদ্দ করা হয়েছে সেটাও যদি সঠিকভাবে কার্যকর করা যায়, সেই টাকাটা যদি সঠিক কাজে লাগানো যায়, তাতে সংখ্যালঘুদের আরও উন্নয়ন হবে বলে আশা করাই যায়। যদিও বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু বিদ্বেষী বা মুসলিম বিদ্বেষী একটা মনোভাব বা এরকম একটা ভাবনা আসে বা এরকম একটা কথা চারিদিকে বা জনমানুষে শোনা যায়, এটা তো অনেক ক্ষেত্রে সত্য। কিন্তু কথাটা হলো যে তারপরেও যেহেতু সরকার হিন্দু মুসলিম সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সরকার, সুতরাং সেই সরকারের উচিত প্রত্যেকটা মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে উন্নয়ন করা, তাদের জন্য উন্নয়নের বাজেট নির্মাণ করা, বাজেট পেশ করা। সেটাই করেছে। বাজেট একটু কমিয়ে দিয়েও গত সরকারের তুলনায় কমিয়ে দিয়েছে বটে, কিন্তু সেটা তারপরেও প্রশংসার দাবি রাখে। এবং জেনারেল ক্যাটাগরির যারা আছে, জেনারেল ক্যাটাগরির যুবকরা বা বেকার যুবকরা, তাদের একটু কম্পিটিশন বেড়ে গেল, তাদের একটু চাকরি পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা আগের তুলনায় একটু ক্ষীণ হয়ে গেল বলা যায়, এটাও একটা সমালোচনা। এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে একটু কম বাজেট বরাদ্দ করলেও চলতো, সেই জায়গাকে বাদ দিয়ে যদি অন্য কোনো জায়গায় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন নদীর ব্রিজ নেই। আমরা উত্তরবঙ্গে বিশেষ করে আমরা ক্রান্তি থেকে মালবাজার ব্লকের যে যাতায়াতের রাস্তা, সেখানে হসপিটাল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান যাতায়াত করার জন্য যে একটা রাস্তা চেল নদীর উপর দিয়ে নদী পেরিয়ে যেতে হয়, সেই ব্রিজ তৈরি করার জন্য যে বাজেট নির্মাণ যদি করতো, তাহলে অবশ্যই সেই ক্রান্তি বা জলপাইগুড়িবাসী মানুষ খুশি হতো। কিন্তু সেই চেল নদীর জন্য বাজেট নির্মাণ করা বা বাজেট বরাদ্দ করা হয়নি। সেটা দীর্ঘদিনের দাবি ছিল। সেই একটা লম্বা পথ বা রাস্তা পেরিয়ে তাদেরকে ফরেস্ট পেরিয়ে যেতে হয়, কলেজ, হসপিটাল, কাছাকাছি কোনো হসপিটাল নেই। সুতরাং ক্রান্তি নবগঠিত ব্লক হওয়া সত্ত্বেও সেই ক্রান্তি নবগঠিত ব্লকের জন্য এই বাজেটে আলাদা করে কোনো ঘোষণা করা হয়নি। সেখানে যদি চেল নদীর উপর একটা ব্রিজ বা ক্রান্তিতে যদি একটা বড় স্পেশালিটি হসপিটাল বা একটা কলেজ বা একটা পূর্ণাঙ্গ থানা বা একটা দমকল তৈরি করে দেওয়া হতো, তাহলে ক্রান্তিবাসী এবং সেখানকার লক্ষ লক্ষ মানুষ ভীষণ উপকৃত হতো। তো এই বাজেটে সেই বিষয়ে কোনো উল্লেখ নেই। আগামীতে হয়তো
রাজ্য সরকার এই বিষয়টা বিবেচনা করে দেখবে এবং সেখানে বিজেপির যে এমএলএ শুক্রা মুন্ডা তিনি ক্রান্তি তথা মালবাজারের বিভিন্ন সমস্যা নিয়ে নিশ্চয়ই তুলে ধরবেন রাজ্য সরকারের কাছে, বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরবেন রাজ্য সরকারের কাছে, এই আশা করাই যায় এবং ভবিষ্যতে রাজ্য সরকারও দাবি দাওয়া শুনবে বলে এই আশা করাই যায়। আজকের আলোচনা প্রসঙ্গে আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানান বা আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল দি ন্যারেটিভ অ্যানালিস্টের পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।